বন্ধুরা, আজকে মধ্যবিত্তের ফাঁস এই হচ্ছে ভিডিওর টপিক। এই ভিডিওর টপিকে সরাসরি ঢোকার আগে একটা বিষয় আলোচনা করে নিই। এখন আমাদের ভারতবর্ষের লোকসংখ্যা কত আমরা সবাই জানি, 142 কোটি। তার মধ্যে 70 থেকে 100 কোটি কিন্তু মধ্যবিত্ত। এবার এই মধ্যবিত্তের আবার অনেক ভাগ আছে। তার আগে আমরা জেনে নিই গরিব কাদের বলে, যাদের মান্থলি ইনকাম 3 থেকে 10,000। মধ্যবিত্ত কারা? যাদের মান্থলি ইনকাম 10,000 থেকে 2.5 লাখ পর্যন্ত। আর ধনী কারা? যাদের মান্থলি ইনকাম 2.5 লাখের থেকে সীমাহীন। এবার তোমাদের মনে হতে পারে, যার মান্থলি ইনকাম 2.5 লাখ সে মধ্যবিত্তের মধ্যে পড়বে। তখনই এই ভাগটা আসে। মধ্যবিত্তের আবার 3টে ভাগ আছে: নিম্ন মধ্যবিত্ত, মধ্য মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। নিম্ন মধ্যবিত্ত কারা? যাদের মান্থলি রোজগার 10,000 থেকে 20,000-এর মধ্যে। মধ্য মধ্যবিত্ত কারা? 20,000 থেকে 60,000-এর মধ্যে। আর উচ্চ মধ্যবিত্ত কারা? যাদের রোজগার 60,000 থেকে 2.5 লাখের মধ্যে। দেখা যাবে তোমার আশেপাশে যারা আছে তাদের বেশিরভাগই পড়ছে মধ্যবিত্তের মধ্যে। এবং এখানেই আসছে মধ্যবিত্তের ফাঁস এই কথাটা। আমরা মধ্যবিত্ত যারা, তারা এই কথাটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে বড় হচ্ছি যে আমরা মধ্যবিত্ত, আমাদের সারা জীবন মধ্যবিত্তই থাকতে হবে। এই কথা শুনে শুনে বড় হওয়ার পরেও আমরা আমাদের অনেক লিমিটেশনস জানা সত্ত্বেও আমরা সেই লিমিটেশনসগুলোকে অতিক্রম করার এক চরম লোভে পড়ে যাচ্ছি। আমাদের এই মধ্যবিত্তের ফাঁস থেকে আমরা যদি বেরোতে না পারি, আজ থেকে 10 বছর 15 বছর পরে আমাদেরকে কিন্তু গরিব ক্যাটাগরিতেই ফেলা হবে। গরিব ক্যাটাগরির লোকেদের কিন্তু একটা সুবিধে আছে। তারা বলছে ঠিকই তারা গরিব, কিন্তু দেখা যায় তাদের বাড়িতে যদি 4 জন মেম্বার থাকে, তারা এমন সব কাজ করে যেই কাজগুলোর দ্বারা তারা কিন্তু প্রত্যেকেই মাসে হয়তো 3 থেকে 10,000-এর মধ্যে রোজগার করে নিয়ে আসছে। এর ফলে তাদের মোট রোজগার কিন্তু অনেক বেশি হচ্ছে। কিন্তু তাদের মানসিকতায় যেহেতু তারা গরিব, তারা কিন্তু অনেক স্বপ্ন দেখাই তাদের জীবনে নেই। এর ফলে তারা তাদের জীবনভর একরকমভাবে ঠিকই চলে যাচ্ছে। সমস্যা কাদের? সমস্যা আমাদের মতো মধ্যবিত্তদের। আমাদের মতো মধ্যবিত্তরা কি কি রকম কাজ করি যার ফলে আমাদের এত সমস্যায় পড়তে হয়, তার এক একটা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি। আমাদের মধ্যবিত্তদের মধ্যে ভীষণভাবে ব্র্যান্ডেড ড্রেস পরার একটা অভ্যাস। আমি একজনের কাছ থেকে শুনেছি যে একটা ব্র্যান্ডেড কোম্পানির জ্যাকেট যেটা 5,000 টাকা দাম, সেটা সে একদম ব্র্যান্ডেড কোম্পানির স্টাইলে বানিয়েছে এবং সমস্ত রকম আরাম সুবিধা সব কিছু তার মধ্যে রয়েছে। সেটা সে 1,000 টাকার মধ্যেই পেয়ে গেছে। তাহলে আমরা শুধু ব্র্যান্ড দেখে ছুটছি এবং তার জন্য আমরা আমি এই উদাহরণটাতেই বলি, আমি 4,000 টাকা অতিরিক্ত দিচ্ছি। এই যে আমার অতিরিক্ত টাকা দেওয়ার অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে, এই অভ্যাসের ফলে কিন্তু আমি মধ্যবিত্ত থেকে গরিব হওয়ার পথে পা বাড়াচ্ছি। এরপর আসি, আমার প্রতিবেশী গাড়ি কিনেছে, তাহলে আমাকেও একটা গাড়ি কিনতে হবে। আমি কিন্তু ভাবছি না যে আমার প্রতিবেশী গাড়ি কিনেছে বলে আমি যে গাড়ি কিনে ফেললাম, সেই গাড়িটা হয়তো তুমি ইএমআই দিয়ে কিনেই ফেলতে পারো, সেই রোজগারটুকু তোমার আছে।
কিন্তু গাড়ি কিনে ফেললেই কি শেষ হয়ে যায়? গাড়ি কেনার পর তার মেনটেনেন্স খরচ আছে। তুমি হয়তো গাড়ি ড্রাইভই করতে শেখোনি, তাহলে তোমাকে একজন ড্রাইভার রাখতে হবে। কিন্তু তুমি চারপাশের মোহের জালে পড়ে গাড়িটা কিনে ফেলছ। প্রতি মাসে তুমি ইএমআই গুনছ। এবার পেট্রোল ডিজেলের দাম যখন ধাক্কায় ধাক্কায় বেড়ে যাচ্ছে, তুমি কিন্তু আস্তে আস্তে তোমার গাড়িটা গ্যারেজ থেকে বেরই করছো না। তাহলে গাড়ি কেনার দরকার কি ছিল? এখন তো বিভিন্ন রকমের অ্যাপ রয়েছে যার মাধ্যমে তুমি গাড়ি চড়ার সুখভোগ ঠিকই করতে পারো। তোমার সত্যি যদি প্রতিদিন গাড়ি বের করার দরকার থাকতো, সেই রকম কাজ থাকতো, তুমি গাড়ি কিনতে পারতে। এখানে তোমার গাড়ি কেনাটা শুধুমাত্র লোক দেখানো হয়ে যাচ্ছে না, এবং এই লোক দেখানোর মাসুল কিন্তু আগামী 15 বছর পরে তোমাকেই দিতে হবে। ভেবে দেখো ব্যাপারটা। এবার দেখো, তুমি রোজগার করছো কিন্তু তুমি জমাতে শিখছো না। আর জমালেও তুমি ভাবছো আমি মধ্যবিত্ত, আমাকে সিকিওর জায়গাতেই জমাতে হবে। এর ফলে তুমি তোমার সঞ্চয়ের খানিকটাই বাড়াতে পারছো। তুমি এখনকার বিভিন্ন রকমের নিউজ চ্যানেল দেখো, নিউজ পেপার পড়ো, বাজেট ফলো করো। তুমি দেখবে কোন স্টক মার্কেটে কত ওঠানামা হচ্ছে, কত গেইন হচ্ছে, সেগুলো তোমার অন্যের কাছ থেকে জ্ঞান নিতে হবে না, তুমি নিজেই কিন্তু বুঝতে পেরে যাবে। তুমি একটা ছোট্ট হিসেব করে দেখো। আমি এখানে তোমাকে কোনো ক্যালকুলেটর দিয়ে হিসেব করে দেখাবো না, কারণ বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, তারাই তোমাকে ক্যালকুলেশন করে দেবে। আমি শুধু তোমাকে বোঝানোর জন্য বলছি। তুমি যদি, তোমার বয়স যদি এখন 25 বছর হয়, শুধু মাসে 500 টাকা করে যে কোনো একটা মিউচুয়াল ফান্ডের এসআইপিতে রাখলে তুমি 40 বছর পরে 1 কোটি টাকা পেতে পারবে। আমার কথা যদি তোমার মনে হয় আকাশ কুসুম, তুমি যে কোনো মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে গিয়ে বা যে কোনো ওয়েবসাইটের ক্যালকুলেটারে গিয়ে ক্যালকুলেশন করে দেখতে পারো। বুদ্ধিদীপ্ত এতে জমাতে হবে তো, তোমার জমানোটাও কিন্তু বুদ্ধিদীপ্ত হতে হচ্ছে না। এর ফলে 15 বছর পরে তুমি গরিব হওয়ার দিকেই কিন্তু এগোচ্ছ। এবার তুমি বাজারে গেলে, বাজারে যাওয়ার পরে আগেকার যে সমস্ত মানুষেরা ছিলেন তারা কিন্তু বার্গেনিং করতে পছন্দ করতেন। তারা 10 টাকা খরচ করার আগেও বার্গেনিং করতেন। এখনকার জেনারেশন বার্গেনিং করাকে লজ্জা পায়। কিন্তু তুমি ভেবে দেখো, বার্গেনিং করে তুমি যদি প্রতিদিন 10 টাকা করেও সঞ্চয় করতে পারো, তাহলে কিন্তু তোমার এই সঞ্চয় একদিন পাহাড়ে পরিণত হবে। লজ্জা পাওয়ার তো কিছু নেই। তোমাকে তোমার যা রোজগার আছে সেখান থেকে সঞ্চয় তো করতেই হবে। এবার বলি, যখন সেল দিচ্ছে বিভিন্ন রকমের শপিং মলে বা বিভিন্ন অনলাইন সাইটে, সেই সময় তুমি জিনিসটা কিনতে পারো। তুমি ভাবলে আমি দামি মোবাইল এখনই কিনে ফেলবো। তুমি যদি নিজেকে একটু সম্বরণ করতে পারো, তাহলে মাস 2 পরে বা 3 পরে ওই ব্র্যান্ডেড মোবাইলটাই তুমি কিন্তু অনেক টাকা কম দামে কিনতে পারবে। এর ফলে তোমার সঞ্চয়ের হারও কিন্তু বাড়বে। জীবনে প্রত্যেকটা জিনিসে বাজেট করতে শেখো। বাজেট করতে না শিখলে তুমি কিন্তু তোমার জীবনে যা রোজগার করছো সবটাই হারিয়ে ফেলবে। আমি কিন্তু তোমাদেরকে সিরিয়াসলি বলছি, আমাদের মধ্যবিত্তদের যা রোজগার তার বেশিরভাগটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের খরচে শেষ করে ফেলি। আমরা কিন্তু আমাদের ভবিষ্যতে কি অপেক্ষা করছে সেটা কেউ জানি না। সেই জন্য তোমার রোজগারের একটা পার্সেন্টেজ কিন্তু তোমাকে জমাতেই হবে, যদি তুমি তোমার ভবিষ্যৎ জীবনকে সিকিওর করতে চাও।
তো সেই জমানোরই একটা অংশ কিন্তু এই বাজেটিং। তুমি যদি এখন থেকে কম বয়স থেকে বাজেট করতে শেখো, বেশি বয়সে গিয়ে তোমাকে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না। এখন আমাদের প্রত্যেকেরই রয়েছে একটা স্বপ্ন যে আমার একটা নিজের বাড়ি হবে। কোনো অসুবিধা নেই, তুমি নিজের একটা বাড়ি অবশ্যই তো করবে, কিন্তু তোমার প্রয়োজনের তুলনায় সেই বাড়িটা অতিরিক্ত বড় করে ফেলো না। তুমি বাড়ি করেছো কেন? সেই বাড়িতে তুমি থাকবে বলেই তো। সেই বাড়িটা আবার বিক্রি করে দেবে বলে তো বাড়ি করনি। তাহলে অতিরিক্ত বড় বাড়ি করে লাভ কি? সেই বাড়ির মেনটেনেন্স খরচ যা, এবং সেই বাড়ি তৈরি করতে বা সেই বড় ফ্ল্যাট তৈরি করতে বা নিতে তোমার যে খরচ পড়েছে, তার অর্ধেকে যদি তোমার সেই বাড়িটা তৈরি হয়ে যেত বা ফ্ল্যাটটা কিনতে পারতে, বাকি টাকাটা কিন্তু তুমি কোনো ইনভেস্টমেন্টে বা তোমার অন্য কোনো সাইড রোজগারের জন্য লাগাতে পারতে। তুমি ভেবে দেখো, বাড়িতে থাকার উদ্দেশ্যটা কি? সেই বাড়িতে তুমি সুন্দরভাবে থাকবে, বসবাস করবে। তোমার এরকম উদ্দেশ্য তো নয় যে বাড়িটা তুমি 4 বছর পরে বিক্রি করে দেবে। তাহলে আননেসেসারি সেখানে খরচ করার দরকার কি? তুমি একটু ভেবে দেখো আমার কথাগুলো। এইভাবে বিভিন্ন রকম ক্ষেত্রে তুমি যদি তোমার খরচগুলোকে কাটছাট করতে পারো, তাহলে কে বলতে পারে একদিন তুমি লোয়ার মিডল ক্লাস থেকে আপার মিডল ক্লাসে যাবে। স্বপ্ন দেখো, কিন্তু স্বপ্নটা বাস্তবায়িত করার জন্য তোমার যে রোজগার, সেই রোজগারটা বাড়ানোর কথা ভাবো। শুধু অন্য করছে বলে সেই বিষয়ভিত্তিক জিনিসের পিছনে ছুটে বেরিও না, এতে আখেরে কিন্তু তোমার ক্ষতি হয়।